জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন, বুদ্ধিনাশ সর্বস্ব নাশ। আজ স্বাধীনতা দিবস, ছুটির দিন। কাল আর পরশু শনি রবি, ওটাও অনেকের ছুটি। ভিড়ও তাই ভালোই হয়েছে। মহারাজ বললেন, দেখো আজ এখনই যেমন লোক হয়েছে, একটু পরে পরে আরো মানুষ আসবেন। আকাশও পরিষ্কার। আমরা বরং বাগানে গঙ্গার ধারে গিয়ে বসি, চলো। সবাই ছড়িয়ে আরাম করে বসবে। গুরুদেবের কথা মতো আমরা সবাই গঙ্গার ধারে বাগানে চলে এলাম। এখানে বেশ হাওয়া চলছে। বাগানের গাছে বেদি করা। গুরুদেব সেখানে এসে বসলেন। হাসতে হাসতে বললেন, উপায় থাকতে ব্যবস্থা পাল্টাবো না কেন? আমার খোলা জায়গায় বসতে খুব ভালো লাগে, আর মনে হয় আমার মনের তালে তালে আকাশ, বাতাস, বৃক্ষ, তৃণ, মা গঙ্গা সব যেন আনন্দ করতে থাকেন। তোমরাও ভাবছ, তোমরাই শুধু শুনছ, তা তো নয় বাবা। তোমরা একভাবে অনুভব করছ। এক একজন এক কথাই এক একভাবে উপভোগ করছ। আবার বৃক্ষ, বায়ু, জল, শূন্য, তারাও কেমন যেন। টেবিলের ওপরটা বেশ বড়, তাতে বড় এক পাত্র পায়েস আছে, আর এক পাত্রে দুধ আছে, কোনো পাত্রে জল আছে, কোনো পাত্রে ঘোল রাখা আছে, স্যুপ রাখা আছে, শরবত রাখা আছে। এবার হঠাৎ জোরে একটা ধাক্কা লেগে গেল টেবিলটায়। বলতো, সব কি একই ধারায় নড়বে, না যে যার পাত্র, বস্তু ও আকার, আয়তন, ঘনত্বের ওপর নড়বে? কি বোঝো? কিন্তু নড়বে সবই। তুমি বোঝো আর নাই বা বোঝো, এই রকমই, বুঝলে না? আমার ভাষণের সময় শব্দ রাশির কম্পাঙ্ক তোমার কর্ণে যেমন পৌঁছয়, তেমনি সেই শব্দ যত ক্ষুদ্রভাবেই হোক আর বৃহৎভাবেই হোক, প্রকৃতি, পশু, বৃক্ষ সব কিছুর উপরই ক্রিয়াশীল হয়। জানো বাবা, এক এক স্বরে এক এক প্রাণী শাসন, আদর, আহ্বান ইত্যাদি বুঝতে পারে। বৃক্ষকেও যেন এই সঙ্গীত জগৎ থেকে বাদ দিও না বাবা। ওরাও কম্পাঙ্কের আদান প্রদানে কত রকমের অনুভূতি আদান প্রদান করে। মানুষ পশুকে মানুষের চেয়ে কম বোঝে, বৃক্ষাদি উদ্ভিদকে আরো কম বোঝে, বুঝতে চায়ও না। একটু মেলামেশা, পর্যবেক্ষণ এসব না হলে কাউকে কি বোঝা যায়? এর মধ্যে আরো অনেক মানুষ এসে পড়লেন, যে যার মতো সুন্দর করে বসে এইসব কথাই শুনছেন। গুরুদেব বললেন, দেখো, তৃপ্তি একটা খুব আদরণীয় বিষয়। তৃপ্তি হয়ে গেলেই জীবকুল শান্ত হয়ে যায়, শান্তি পায়। যা দেখছ, যা পাচ্ছ, যা পাচ্ছ না, সবই সমানভাবে গ্রহণ করো না। দেখবে চলতে কত সুবিধা, কত আনন্দ হবে। চন্দ্র শিকদার বহুদিন আসছেন মহারাজের কাছে। বয়স্ক মানুষ, খুব রসিকও। তিনি বললেন, গুরুদেব, কেউ পাবে আর কেউ পাবে না, এই দেখে চুপ করে থাকি কি করে? অসন্তোষ তো আসবেই। না পেলে এমনি ক্ষোভ হয়, তার উপর আবার কেউ পাচ্ছে, আমি পাচ্ছি না, এই দেখলে তো প্রতিক্রিয়া আরো বেড়ে যায়। মহারাজ বললেন, ওই তো বিবেচনার অভাব। ডাব গাছের ফল দেখে পেঁপে গাছেরও ফলের মধ্যে জল আনতে ইচ্ছা করল,
সরসর করে লম্বা হতে লাগলো। ভাবল ডাব গাছের খোসা আছে, শাঁস আছে, মাঝখানে জল। আমারও খোসা আছে, শাঁস আছে, মাঝখানে ফাঁকা, সামান্য কটা বীজ, অনেকটা জায়গা ফাঁকা। হয়তো আমি ডাব গাছটার মতো লম্বা হলেই আমারও হবে। ওরও এক পায়ে দাঁড়ানো, আর আমারও এক গুঁড়ি এক পা। ওর হলে আমারও হতে হবে। তরতর তরতর করে গাছটা যদি ডাব গাছের মতো লম্বা হয়ে যায়, তাহলে ওর গুঁড়ি, ওর শিকড়, ওর গড়ন, পাতা সব মিলে একটা বিপদের আশঙ্কা হবে। ঝড়, জল, ভরকেন্দ্র সব নষ্ট হয়ে যাবে। অসময়ে বিনাশ অনিবার্য। দেখে শুনে কেউ সুখী বা ধনী এই গণনা করো না। যা হলে তোমার বেশ হচ্ছে, ওতেই থাকো। আরেকজনের দেখে তোমার চাওয়াটা বোকামি। মনতোষবাবু মাঝবয়সী। উনি বললেন, আসলে মহারাজ, থাকি অনেকের মধ্যে, চলাফেরা ওঠা বসা সবার সাথে, তাই চাওয়া পাওয়াটাও উতলে উতলে ওঠে। মহারাজ বললেন, আঁচটা কমিয়ে দাও মনতোষ, দেখবে দুধ আর উতলোচ্ছে না। নিজে যেমন তেমন যদি থাকতে চাও তবে ভয় কম। কিন্তু সাজবো, নিজেকে ভালো দেখাবে, খুব স্মার্ট লাগবে, ধনী মনে হবে, এই সবই কিন্তু যা তুমি নও তাই হওয়া। জামা কাপড়, ভূষণ, অলংকার, জুতো, কথা, চালচলন সবই যদি সাধারণ থাকে, তোমার মতো থাকে, তাতে তুমি কি হারিয়ে যাবে? না তোমার ক্ষতি হবে? কিচ্ছু হবে না। বরং তুমি যদি অনুকরণ বা পাল্লা দিয়ে কিছু করতে যাও, তখনই ক্ষতির আশঙ্কা এলো। শোনো বাবা, একটা গল্প বলি। এক গৃহস্থের বাড়িতে কুকুর, গরু, ছাগল, পায়রা, হাঁস ইত্যাদি অনেক গৃহপালিত পশু। কি একটা অদ্ভুত! বিড়াল, কুকুর একসাথে এক থালে খায়। পায়রা, হাঁস, মুরগি, চড়াই, শালিক, কাক উঠোনে, কারোর সাথে কারো লড়াই নেই। ঝুপঝুপ করে এসে বসছে আর টুপ টুপ করে খেয়ে নিচ্ছে। নিত্যকার রূপ। সময় হলে কাক, চড়াই, শালিক, কাঠবেড়ালি সব এসে হাজির। ওদের দেখেই গৃহস্বামী বোঝেন সময় হয়েছে। পুকুরের মাছেরাও খাবার পায়। একদিন ওরা খাচ্ছিল। পায়রাগুলো তাড়াতাড়ি খেয়ে উড়ে গেল। চড়াইগুলো খাচ্ছে আর ফুরুত ফুরুত উঠছে। এমন দেখে হাঁসেদের সর্দার বলল, দেখো, ওদের ডানা আছে, ওরা উঠতে পারে। আমাদের মতোই দানা খায়, জল খায়, ওরা ওড়ে, আমরা কেন উড়ি না? এবার আমরা ওড়ার চেষ্টা করব। সব পাতি হাঁসগুলো গেরস্তর বারান্দা পেরিয়ে সিঁড়ির দিকে গেল। সর্দারের কথা মতো তারা সারিবদ্ধভাবে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। অবশেষে ছাদে এসে ধারের দিকে চলে গেল ওরা। লাইন দিয়ে একসাথে দাঁড়াল। তারপর ওড়ার আশায় এক লাফ দিল। যা হওয়ার তাই হল। ধপাস ধপাস করে উঠোনময় হাঁসগুলো পড়ে গেল। কত কষ্ট পেয়ে পেয়ে মরে গেল। ওদের ডানা আছে, গড়ন তো নেই। ভুল বুদ্ধি করলে বিপদ তো হবেই। তোমরা স্বাধীনতা মানে যা বুঝো, আমি কিন্তু তা বুঝি না বাবা। রিপুর থেকে স্বাধীন হও। তুল্য মূল্য ছাড়ো, অহংকার ছাড়ো, তবে স্বাধীনতা। নয়তো রিপুর গোলাম হয়ে যাবে। যা বলবে তাই শুনতে হবে। গোলামি করেই জীবন শেষ হবে। দেশ স্বাধীন হয় বৈদেশিক শত্রু তাড়িয়ে। মানুষ স্বাধীনতা পায় অন্তর শত্রু তাড়িয়ে। ওর নাম রিপু।
ওই আপন উদ্দেশ্য সফল করতে অহংকারকে সাথী করে দুর্দমনীয় হয়ে ওঠে। খবরদার। রিপু তবু দমন হয়, বশে আনা যায়, কিন্তু অহংকার জুটি হলে আর উপায় নেই বাবা। শত্রু আর ঘর এক হয়ে গেলে সর্বশান্ত হতে হবে। শান্ত হাঁসগুলোর দূর আকাশে ওড়ার লোভের সাথে তুল্যমূল্য যেই এলো, অমনি ওরা পায়রার সাথে তুলনা করে কার্নিশের দিকে চলে গেল। বুদ্ধিনাশ, সর্বস্ব নাশ। এরপর থেকে তুলনা এলেই মনকে বলতাম, ওই আনন্দময় উঠোনটা ভাবো, তারপর হাঁসেদের পরিণতিটা ভাবো। এরপর থেকে নিজের অনেক কিছুতে সহজে তৃপ্তি আনতে পেরেছিলাম।